seated girls hostel attached to Deptamura. Last but not the least, 10-bedded primary health center and staff quarter, Nityabazar, Killa Gumati district. এই যে চারটা প্রজেক্টের আজকে আমরা এখানে ইনোগ্রেশন করলাম, সেই উপলক্ষে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, অনারেবল মিনিস্টার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং অন্যান্য দপ্তরের শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। আমাদের মাঝে ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুরাই মহোদয় উপস্থিত রয়েছেন। এখানে স্বাগত ভাষণ যিনি রেখেছেন আমাদের এবং আপনাদের সবার জনপ্রিয় বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া, প্রাক্তন মন্ত্রী ত্রিপুরা সরকারের, উনি ওনার বক্তব্য আমরা শুনলাম এবং ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। এখানে চেয়ারম্যান কিল্লা বিএসির যিনি বাগানঘড়ি মনসুন, ডক্টর কে শশী কুমার, সেক্রেটারি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ডক্টর কিরণ কুমার কে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এই ডিস্ট্রিক্টের, শ্রী বিপ্লব কুমার জমাতিয়া হুদা অখরা, শ্রী মনীন্দ্র মোহন জমাতিয়া হুদা অখরা, সুভাষিস দাস ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার, ডক্টর দেবশ্রী দেববর্মা ডাইরেক্টর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এডিএম গুমতির শ্রী সুভাষ আচার্য মহোদয় উপস্থিত আছেন এবং অন্যান্য যারা অফিসার্স এবং কর্মচারীরা বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের উপস্থিত, এবং বিশেষ করে যাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয় যারা স্টুডেন্টরা এখানে উপস্থিত, খেলোয়াড়রা যারা উপস্থিত এবং জনতিয়া সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, এলাকাবাসী, মা ও বোনেরা এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আজকে এরকম একটা ভব্য অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত আনন্দের দিন আজকে। আমরা যখন প্রথমে এলাম এবং এখানে কীর্তন যেভাবে হচ্ছিল বিভিন্ন পুরো মাঠ ছড়িয়ে, আমি জিজ্ঞেস করলাম মাননীয় বিধায়কজিকে, রামপদজিকে জিজ্ঞেস করলাম এই আইডিয়াটা কার মাথার থেকে আসলো। উনি বললেন যে আমি বলেছি এটা। আর আমাদের যিনি ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বলছে এই কীর্তনী আর এই ঢোল বাজানো এখন আস্তে আস্তে করে অবলুপ্তির পথে। আমি 1 কোটি টাকার উপরে আমি কিছুদিনের মধ্যে আরো এই ধরনের যারা খোল করতাল এগুলো আরো দেবেন উনি আমাকে বললেন। আমি সাথে সাথে আপনাদের সামনে উনি বলেছেন যখনই জনজাতিদের সম্পর্কে কিছু কথা বলেন এবং গো হেড, উনি নিজেও সেটা বলেছেন। অত্যন্ত আনন্দের বিষয়, এরকম একটা সুন্দর একটা অনুষ্ঠান আমরাও সবাই গেলাম এখানে। আমি বিভিন্ন জায়গায় যখন যাই, আমি যখন দেখি এখন হাত মিলাতে হয় অনেক সময় বিভিন্ন জায়গায় খেলার যখন শুরু হওয়ার সময়, বেশিরভাগ আজকাল 99% মতো দেখি সমস্ত আমাদের জনজাতি গোষ্ঠীর ছেলেমেয়েরা আজকাল, মানে যাদেরকে কেউ আগে সম্মান দেয়নি, যাদের সম্পর্কে কোন রকম চিন্তা ভাবনা ছিল না, হেয় করে রাখা হতো, তাদেরকে আজকে উন্নয়নের পথ আমাদের সরকার দেখাচ্ছে। তাদের জন্য ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ডেভেলপ করতে হবে সেই ব্যবস্থা হচ্ছে। গতকাল আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির যে মার্গদর্শনে আমাদের বিত্তমন্ত্রীজি, ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি যে বাজেট পেশ করেছেন, এর মধ্যে উনি 3টা যে পিলার, সেই পিলারের মধ্যে কি বলছেন, একটা হচ্ছে যে প্রান্তিক যে এরিয়া আছে আমাদের দেশের, আমাদের রাজ্যের, সেই প্রান্তিক এরিয়া ডেভেলপমেন্ট দরকার, তাদের সম্পর্কে তাদের উন্নয়নের দরকার। আরেকটা বিষয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে এবং এই ধরনের খেলাধুলার থেকে আরম্ভ করে স্কুলের পড়াশোনার থেকে আরম্ভ করে সব জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে।
হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, সমস্ত ডিপার্টমেন্টের, শুধু শহর ভিত্তিক যেন না হয়, সমস্ত গ্রামে পাহাড়ে সমস্ত জায়গায় যেন উন্নয়ন হয়। এবং 3 নম্বর যেটা বলা হয়েছে যে সবকা সাথ সবকা বিকাশ, এই যে মন্ত্র নিয়ে গতকালকের এই মাঘ পূর্ণিমাতে যে বাজেট কালকে আমরা পার্লামেন্টে দেখলাম পড়ব, এতে করে প্রমাণ হয় যে জনজাতিদের উন্নয়নের জন্য যদি কেউ চিন্তা করে থাকেন সে হচ্ছে আমাদের বিজেপি সরকার, সেন্ট্রালেও আছে এনডিএ সরকার, এবং আমাদের ত্রিপুরাতেও এই বিজেপি সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকার, তারাই একমাত্র পারবে। আজকে কোনোদিন ভাবা যায় এই ধরনের একটা উন্নত মানের একটা টার্ফ ফুটবল গ্রাউন্ড, এখানে সিনথেটিক ফুটবল টার্ফ গ্রাউন্ড মাঠ এখানে হবে? এখানে মাননীয় বিধায়কজি বলছিলেন ওনার কত ইচ্ছা এবং কত আশা যে এই জায়গায় এরকম একটা বড় কিছু হোক, এবং স্বপ্ন আমাদের দেখতে হবে। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের রাজ্যের ভবিষ্যৎ, বিশেষ করে যারা জনজাতিরা আছেন। আজকে আমি সমস্ত জায়গায়, ইভেন আজকে পড়াশোনার ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের ছেলেমেয়েরা, জনজাতি গোষ্ঠীর ছেলেমেয়েরা এখন অনেক ভালো ভালো স্কুলে পড়াশোনা করছে, এবং ইনফ্রাস্ট্রাকচার আমাদের সরকার আসার পর তাদের ডেভেলপমেন্ট হচ্ছে। তাদের বিভিন্ন হোস্টেলের আপনারা দেখেছেন, তাদের থাকার বিষয়ে আমরা নজর দিচ্ছি। সেখানে প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ থেকে শুরু করে তাদেরকে উন্নত মানের খাওয়া দাওয়া, বিনা পয়সায় ওয়ার্কবুক থেকে আরম্ভ করে পাঠ্য বই সবকিছু আমরা কিন্তু সেখানে দিচ্ছি। বিভিন্ন উন্নয়নের কাজ আমাদের সরকার আসার পর আমরা কিন্তু তাদের দিকে আমরা নজর দিয়েছি, আগে যেটা কখনই দেওয়া হতো না। আমাদের বিভিন্ন ধরনের সরকার আমরা দিয়েছি অলরেডি, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে 35 বছর ধরে যদি উন্নয়ন হতো তাহলে আমাদের আজকে এত করে সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত আমাদের এত পরিশ্রম করতে হতো না। কিছুই উন্নয়ন করা হয়নি। আমরা সেই পরিশ্রম এখন বাড়িয়ে দিয়েছি, কারণ আমাদের যিনি গার্জিয়ান তার নাম হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। উনি বারবার বলছেন যে জনজাতিদের যতক্ষণ ধরে উন্নয়ন না হবে দেশের উন্নয়ন হবে না। আমি এবং আমাদের সরকার সেইভাবে আমরাও বলছি যে আমাদের ত্রিপুরাতে জনজাতি গোষ্ঠীর যে সেন্সাস 2011 31% হচ্ছে আমাদের জনজাতি গোষ্ঠী। সেখানে তাদের যদি উন্নয়ন না হয় তাহলে আমাদের রাজ্যের উন্নয়ন হবে না। এখানে এই কথাটা হচ্ছে যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। আমরা অনেক এডিসির ভিতরেও দেখেছি, আমাদের রাজ্যের যে সরকার সেটাও আমরা দেখেছি, কিন্তু আজকে উন্নয়ন সকাল থেকে রাত্র পর্যন্ত বিভিন্ন জায়গায় আপনারা দেখে থাকবেন, যেখানে যায় উন্নয়ন ছাড়া কথা হবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার মানে উন্নয়ন, উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না। আজকে যে মেয়েটা যে ছেলেটা হোস্টেলে থাকবে, সেখানে যদি তার থাকার ব্যবস্থা সুন্দর না হয়, তার সিকিউরিটি যদি ঠিক না থাকে, তাহলে কি করে সে পড়াশোনা করবে? আর অন্ধকার থেকে আলোর দিকে যদি যেতে হয়, তার জন্য শিক্ষা খুব ইম্পর্টেন্ট। আর আমরা গুণগত মানের শিক্ষা আমরা দিতে চাইছি। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমরা কিন্তু আমাদের যে কৃষ্টি সংস্কৃতি সেগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলেছিলাম, কারণ আমাদের দেশকে শাসন করেছে মুঘলরা, তারপর ইংরেজরা শাসন করেছে। অথচ একটা সময় ছিল বিদেশ থেকে ভারতবর্ষে মানুষ পড়তে আসত। আজকে যদি নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, তক্ষশিলার কথা বলি, এরকম অজস্র ইউনিভার্সিটি ভারতবর্ষে ছিল যেখানে মানুষ বিদেশ থেকে আজকে আসত।
আর আমাদের 2014 আগে অটলজি যখন ওনার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তখন দেখা গেল যে নর্থ ইস্টার্ন জোনকে একটা আলাদা মাত্রা এবং নতুন করে জনজাতিদের উন্নয়নের জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট ওনার সময় করা হয়েছে। এবং আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি ডোনার মিনিস্ট্রি যখন আলাদাভাবে করলেন, আজকে নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মাননীয় বিধায়ক রামপদজি বলছিলেন যে এখানে কোনো এক সময় যারা কোমলমতি যারা জনজাতি গোষ্ঠী আছেন তাদেরকে বিভ্রান্ত করে টেররিজমের দিকে ধাবিত করা হয়েছিল এবং এর জন্য ওনাদেরকে যেভাবে ফাইট করতে হয়েছিল সেই ইতিহাস সবার জানা। আজকে যাদের সময়ে এই টেররিস্ট গ্রুপ উচ্ছৃঙ্খলতা খুন সন্ত্রাসের যে বাতাবরণ তৈরি করেছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের সরকার আসার পর আজকে নর্থ ইস্টার্ন জোনে 11টা থেকে 12টা আমাদের মুভ হয়েছে, অ্যাকর্ড হয়েছে, যে কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। অ্যাক্টিভ পলিসির মাধ্যমে আজকে আমাদের এখানে হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদেরকে দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট, আজকে ইন্টারনেট আমাদের মুম্বাই, চেন্নাই, এরপরে হচ্ছে আগরতলা, ত্রিপুরা। আজকে রেলওয়ে বলুন, আমরা কোনোদিন ভাবতে পারিনি যে ত্রিপুরার থেকে কোনোদিন ত্রিপুরা আগরতলা থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এখানে রেলওয়ে ব্রড গেজের রেল হতে পারে। এবার যখন আমি কেন্দ্রীয় মন্ত্রী রেলওয়ে মিনিস্টার দেশমুখজির সাথে আমি দেখা করলাম, ওনাকে আমি বললাম যে আমাদের এখানে ত্রিপুরাতে যে যে রেলগাড়িগুলো দিচ্ছেন সেগুলো বড় কোয়ালিটি ভালো না। বলে আপको मैं अच्छा क्वालिटी वाला रेलगाड़ी देंगे। আর আমি বেশিরভাগ সময় রেলে আমি যাতায়াত করে, এখন নতুন নতুন রেলগাড়ি এখন আপনারা দেখছেন যেটা আমরা কোনোদিন ভাবিনি, সেগুলো এখন হচ্ছে এখানে। 6টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে আজকে, আসা যাওয়াতে কত সুন্দর একটা অবস্থা হয়ে গেছে। একটা সময় ছিল যে আগরতলা থেকে সাবরুম আসা, উদয়পুর আসা একটা বিরাট কোনো অবস্থায় উইদাউট সিকিউরিটি বা এসকর্ট ছাড়া আসা যেত না। আজকে মানুষ এক মাথার থেকে আরেক মাথায় সেই সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত খুব সহজে আসা যাওয়া করতে পারে। আমাদের ছেলে মেয়েদের উন্নয়ন, আমরা যাদের হাতে আমাদের ভবিষ্যৎ, আমাদের রাজ্যের যা ভবিষ্যৎ, আমরা আজকে ত্রিপুরা রাজ্য সঠিকভাবে যে চলছে তার কয়েকটা প্যারামিটার আপনাদের বলছি। আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন যদি আমরা বলি, শুধু নর্থ ইস্টার্ন জোনে না, সারা ভারতবর্ষের মধ্যে আমরা নিচের দিক থেকে 28টা রাজ্যের মধ্যে 3য় স্থানে আমরা রয়েছি। উন্নয়ন যদি হয়, শান্তি শৃঙ্খলা বজায় থাকতে হবে, শান্তি শৃঙ্খলা থাকলে তবেই উন্নয়ন হবে। আজকে আমাদের ছেলে মেয়েরা যদি একটা আতঙ্কের মধ্যে থাকে, কোথা থেকে পড়াশোনা করবে, কোথায় মন খুলে আসবে, কোথায় মন খুলে কথা বলবে, কোথায় ড্রিম ওনারা দেখবেন। এবং আমাদের যে স্বামী বিবেকানন্দজি সবসময় বলছেন যে অন্তর্নিহিত বিকাশ যতক্ষণ ধরে না হবে ততক্ষণ ধরে একটা ফুল ফ্লেজে বিকশিত মানুষ হওয়া যায় না। কাজে সেই জায়গার মধ্যে আমরা সমস্ত স্কুল, হোস্টেল, কলেজ আজকে ত্রিপুরাতে আমরা সেই ব্যবস্থা আমরা করেছি। আগে 9টা থেকে 10টা এমবিবিএসের সিট ছিল, আজকে ত্রিপুরাতে 450টা এমবিবিএসের সিট হয়েছে। বিডিএস এর সিট একটা মাত্র ছিল, সেই জায়গায় গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়েছে, 63টা ডেন্টাল কলেজ সিট হয়েছে। এখানে অনেক ছেলে মেয়েরা আছেন, আজকে আগে পাশ করার পরে কোথায় যাবে, ভারতবর্ষের কোন জায়গায় যাবে, এখান থেকে কলকাতা যাও, গুয়াহাটি যাও, তারপর সেই জায়গায় যাও, আর্থিকভাবেও গার্জিয়ানদের উপর বোঝা বইত তখন। আজকে আমাদের এখানে মেডিকেল কলেজ, আরো আমরা এডিসির মধ্যে একটা মেডিকেল কলেজ আমরা খুলব বলেছিলাম, এবং তার জন্য আজকে যে আমবাসার মধ্যে যে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে সেটাকে রেখে আমরা এখানে মেডিকেল করতে যাচ্ছি। আমাদের সাথে হয়ে গেছে সেখানে, ধন্যবাদ।
এখানে সিজা হসপিটাল, তারাও আরেকটা মেডিকেল কলেজ, প্রথমে সুপার স্পেশালিটি হসপিটাল খুলবে। তারপর প্রায় 900 কোটি টাকা তারা এখানে বিনিয়োগ করবে, এবং যারা বিনিয়োগ করবে তারা দেখবে কোন রাজ্যের মধ্যে শান্তি আছে, সেখানে সিকিউরিটি আছে কিনা। দিল্লিতে আমরা যখন গিয়েছিলাম, সেখানে যে নর্থ ইস্টার্ন জোন সামিট হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজিও সেখানে ছিলেন। সেখানে অষ্টলক্ষ্মীর সেখানে যে সামিট হয়েছিল তার মধ্যে 30,000 কোটি টাকার মূল্য হয়েছে, এবং তার মধ্যে শুধু 50%, 15,000 কোটি টাকা ত্রিপুরার মধ্যে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীরা এসছে। আমি যখন স্টেজ থেকে নামলাম, আমি যখন আমাদের স্টলে যাওয়ার চেষ্টা করলাম, দেখলাম আমাদের এখানে প্রচন্ড ভিড়। অর্থাৎ এই যে আজকে আমরা সুন্দরভাবে আমাদের রাজ্যকে পরিচালনা করতে পারছি, সবাইকে নিয়ে চলার যে চেষ্টা করছি, সবার উন্নয়নের জন্য যে চেষ্টা করছি, যার জন্য আজকে ত্রিপুরাকে নীতি আয়োগ কি বলছে, যে ফ্রন্ট রানার স্টেট হিসেবে ডিক্লেয়ার করেছে বন্ধুগণ। আমাদের আজকে পার ক্যাপিটা ইনকাম যদি বলি, আমরা আজকে ত্রিপুরার নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড বেস্ট। আমাদের এখানে জিএসডিপির কথা যদি বলি, সেকেন্ড হাইয়েস্ট আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। আমাদের প্রায় 350টার উপরে ন্যাশনাল অ্যাওয়ার্ড, রিজিওনাল অ্যাওয়ার্ড আমরা পেয়েছি। 7টা আমরা যে পঞ্চায়েতের আমরা বড় বড় যে রাজ্যগুলো আছে তাদের সাথে কম্পিট করে আমরা জিত হাসিল করেছি। গত পরশুদিন আমি বিলুনিয়ায় আমরা গিয়েছিলাম, মাননীয় মন্ত্রীও এখানে ছিলেন, স্পোর্টস মিনিস্টার। সেখানে ভাষণ দিতে গিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশনের, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বলছিলেন যে আমাদের ক্রিকেটে সেখানে সিনিয়র গ্রুপের খেলা হচ্ছিল গুজরাটের সাথে। গুজরাট এত বড় রাজ্য, সেই জায়গার মধ্যে সেদিন বলছিল যে ত্রিপুরা গুজরাটকে হারিয়ে দিয়েছে। তো একের পর এক খেলাধুলায় হোক, পড়াশোনার ক্ষেত্রেই হোক, সব দিকে আজকে কিন্তু আমরা উন্নয়নের দিকে আমরা যাচ্ছি। আজকে ভারতবর্ষের মানচিত্রে ত্রিপুরাকে একটা উজ্জ্বল নক্ষত্রের সাথে তুলনা করছে। আজকেও আমাদের ক্যাবিনেট হয়েছে, সেখানে এখানে আমাদের দুজন মন্ত্রী আমার কলিগরা ছিলেন। সেখানে ডিরেগুলেশনের প্রথম পর্যায়ে আমরা সারা ভারতবর্ষের মধ্যে এত ছোট রাজ্য হওয়া সত্ত্বেও এই যে কোনো জায়গায় অফিসে গেলে এই লাইসেন্স লাগবে, ওই লাইসেন্স লাগবে, এই লাগবে, সেই লাগবে, এতে করে যে ডিরেগুলেশনের ক্ষেত্রে অনেক জায়গায় যেগুলো ইংরেজ আমল থেকে চলে আসছিল, সেগুলো নিয়ে মানুষ আগে ভাবতেই না, সেগুলো আমরা সারা ভারতবর্ষের মধ্যে থার্ড স্মলেস্ট স্টেট আমরা ত্রিপুরা, সেই জায়গায় আজকে সারা ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম হয়েছি বন্ধুগণ। আজকে আমরা ডিরেগুলেশনের দ্বিতীয় পর্যায়ে অনেক বিষয় আমরা আজকে আলোচনা করেছি। সেই দ্বিতীয় পর্যায়ে আমরা চাইছি মাননীয় প্রধানমন্ত্রী, চিফ সেক্রেটারি সমস্ত ভারতবর্ষের দেখেছিলেন কিছুদিন আগে, আজ থেকে 15-20 দিন আগে, এবং আমাদের চিফ সেক্রেটারি মহোদয়কে সেখানে বলতে হয়েছে পিপিটি দিয়ে যে কি করে এই ডিরেগুলেশন সেটা সম্ভব হয়েছে সেই বক্তব্য রাখার জন্য। এবং সেখানে বক্তব্য পর মাननीय प्रधानमंत्री जी बोलছেন ये छोटा राज्य है, अगर ये कर सकते हैं तो आप लोग भी कैसे नहीं कर सकते हो। এবং যখন চিফ সেক্রেটারি মহোদয় এখানে চলে এলেন বিহার থেকে আমাদের এখানে তারা ইনভাইট করলো যে আপনারা কিভাবে করলেন আমাদেরকে জানান। আমাদের সেক্রেটারি মহোদয়রা ওখানে গেছেন, ওনাদেরকে গিয়ে টিচারের মতো সেখানে বলেছেন কিভাবে করতে হবে। এই ডিরেগুলেশন থেকে আরম্ভ করে রাজ্যকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই কথাগুলো বলেছে। আমাদের গর্বের বিষয়, আজকে গত বছর আপনার 26শে জানুয়ারিতে আমাদের যে 14 দপ্তর সেটাকে সামনে রেখে, সেই থিমকে সামনে রেখে 26শে জানুয়ারি যে ট্যাবলো বেরিয়েছিল গত বছর, সেই জায়গায় আমাদের ত্রিপুরা সেকেন্ড হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে বন্ধুগণ। আমাদের কৃষ্টি সংস্কৃতি আমরা কোন অবস্থায় ভুলতে চাই না। আমরা আমাদের ত্রিপুরাতে 19টি জনজাতি গোষ্ঠী আছে, আমরা সবাই জানি, কিন্তু আরো অনেক জনজাতি গোষ্ঠী আছে, অনেকে আমরা জানি, অনেকে আমরা জানি না। এমনি জনজাতি গোষ্ঠী আছে 500 জনের জনজাতি গোষ্ঠী, আমরা তাদেরকে হারাতে চাই না, কারণ ওই কৃষ্টি সংস্কৃতি আমাদের অলঙ্কার,
সেই পরম্পরাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। যে কারণে আমাদের সরকার আসার পর, এত সরকার এলো গেল, কোনদিন জনজাতিদের উন্নয়নের কথা চিন্তা করিনি। আমরা আসার পর যারা সমাজপতি যারা আছেন, সমাজের জন্য যারা কাজ করছেন, তাদেরকে 2000 টাকা করে আমরা তাদেরকে সম্মানিত দিচ্ছিলাম, সেটা ভাতা না। সেই জায়গায় আমরা কিছুদিন আগে আমরা ক্যাবিনেটে ডিসিশন নিলাম, না 2000 না, ওনাদেরকে 5000 আমাদের করতে হবে। শুধু 5000 নয়, এখানে 5000 যারা অনেকে আছে চাকরি করেছে বা চাকরি করে, কেউ রিটায়ার হয়েছে, পেনশন পায়, তাদেরকে দেওয়া হতো না। আমরা এবারে ডিসিশন নিলাম, না, এগুলো যারা সমাজের জন্য কাজ করছে তাদের জন্য আমরা কেন করব না। তো আমরা সব এই যে ক্যাপিং আমরা উঠিয়ে দিয়েছি, এবং 19টি জনজাতি গোষ্ঠীর মধ্যে সবাই কিন্তু তাতে পায় না, কারণ সমাজপতি শব্দটা লেখা আছে। তা আমি বললাম যে যারা রায় আছে, কোথাও কেউ চৌধুরী আছেন, কেউ কিছু অন্য নামে থাকবে, তো সবাইকে আমরা 5000 টাকা করে দেবো, কারণ ওরা ওই সমাজের কাজ করছে। শুধু তাই নয়, যে 40টি আরো জনজাতি গোষ্ঠী আছে, আমি সমস্ত ডিএম এবং কালেক্টরকে আমি নির্দেশ দিয়েছি যে এই জনজাতি গোষ্ঠীগুলোকে খুঁজে বের করুন, এবং ওনাদের যারা প্রধান তাদেরকে আমরা তাদেরকে 5000 টাকা করে আমরা দেব। সেই ডিসিশন আমরা ক্যাবিনেটে নিয়েছি বন্ধুগণ। শুধু তাই নয়, আমাদের অনেকগুলো স্কিম, এই যে এত কালকের যে ডিসিশন হয়েছে, প্রচুর স্কিম এখন আসবে। সেই স্কিমগুলো আজকে ত্রিপুরাতেও আমরা স্কিম তৈরি, বাজেট পেশ হয়েছে, সেটা বিতর্ক হবে, তর্ক হবে, তারপর যখন এটা আইনে পরিণত হবে, একের পর এক স্কিম আসবে। প্রান্তিক লোকের, বিশেষ করে এসটি সম্প্রদায়, তারা অনেক স্কিম। তো এই স্কিমগুলোর জন্য যখন জনজাতি ভাইয়েরা, বোনেরা, মায়েরা যখন যায় অফিসে, সাব ডিভিশনাল লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে, তারা কিন্তু কার কাছে যাবে বুঝতে পারে না, এক টেবিল থেকে আরেক টেবিলে। আমরা সেখানে সাব ডিভিশন লেভেলে এক একজন টিসিএস সুবিধা মর্যাদাপূর্ণ এক একজন অফিসার আমরা দিয়েছি, ডিস্ট্রিক্ট লেভেলেও এবং সাব ডিভিশন লেভেলে। আমরা একের পর এক আমাদের মানিক্য ডাইনেস্টিকে আমরা সম্মান দেওয়ার জন্য, ইভেন এই গুড়িয়া পূজার জন্য আগে একদিনের ছুটি দেওয়া হতো, আমরা এসে দুদিনের, যাতে আরো বেশি করে ওনারা এটা পালন করতে পারেন, দুদিনের আমরা ছুটি ঘোষণা করেছি। মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আগে তো কেউ সেভাবে মূল্যায়ন করেননি। আমাদের সরকার আসার পর আমরা এই এয়ারপোর্টকে ওনার নামে উৎসর্গ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসেছেন, পূর্ণবয়া ওনার মূর্তি সেখানে স্থাপন করা হয়েছে। ওনার যে জন্মদিন 19শে আগস্ট, সেটাকে ছুটি ঘোষণা আমরা করেছি। আজকে আমরা যদি একের পর এক এখানে বলতে থাকি, সংগ্রামাতে আমি গিয়েছিলাম, সংগ্রামায় ওনাদের রেস্ট্রিক্টেড হলিডের জন্য আমার কাছে বলেছিলেন, যেমন কথা তেমনি কাজ। আমরা এসে সংগ্রামা যে পূজার, তার জন্য আমরা রেস্ট্রিক্টেড হলিডে ডিক্লেয়ার করেছি। বন্ধুগণ, আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে জনজাতিরা যাতে পড়াশোনায় ভালো না হতে পারে, জনজাতিরা যাতে অন্ধকারে থাকতে পারে, তার এত বছর ধরে আমরা দেখেছি। এখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আমাদের সরকার আসার আগে মাত্র 4টে ছিল, এখন 21টা হয়েছে, 12টা চালু হয়ে গেছে, আরো 6টা মানে মার্চের মধ্যে সেটা চালু হবে, বাকিগুলোও শুরু হবে। আমি এবার দিল্লিতে গিয়ে আরো 15টা যাতে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করা যায়, তার জন্য আমি সেখানে কিছু ক্রাইটেরিয়া আছে। 50% পপুলেশন ট্রাইবেল থাকতে হবে বিভিন্ন ব্লকে, তাছাড়া মিনিমাম 20,000 জনজাতি গোষ্ঠী থাকতে হবে। কিছু যাতে ছাড় দেওয়া হয়, রিল্যাক্সেশন করে, তার জন্য আমি দাবি করে এসেছি। বন্ধুগণ, আমাদের এয়ারপোর্ট থেকে আপনারা যখন আসবেন, আপনারা দেখবেন সেখানে যার নাম সারা ভারতবর্ষ না, সারা পৃথিবীর মধ্যে যার নাম জানে, রাজ পরিবারের সদস্য, বিশিষ্ট গীতকার এবং সুরকার এস.ডি. বর্মন মহোদয়, ওনার যে পূর্ণবয়া মূর্তি আমরা স্থাপন করেছি এয়ারপোর্টের সামনে, যাতে গেট বানানো হয়েছে, সেখানে আমরা করেছি। আমার মুখ্যমন্ত্রী, যখন আমি মুখ্যমন্ত্রী হই তার কিছুদিন বাদে সেখানে এই মূর্তি আমরা স্থাপন করেছি। আজকে কামারজীবনের সামনে আপনারা যদি একটা আইল্যান্ড দেখেন, মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে সেই আইল্যান্ডকে, সেখানে ওনার মূর্তি
বসে সেই আইল্যান্ডকে আমরা ওনার নামে যুক্ত করেছি আমরা। সেখানে 0 মাইল ফলক ছিল, আগে মাইল দিয়ে বলা হতো যে এখানে উদয়পুর কত মাইল, বাগমা কত মাইল, 50 মাইল কি 63 মাইল, ওখান থেকে শুরু হতো। আমাদের চোখের সামনে আমরা দেখলাম যে এই যে মাইল ফলক মাটি নিচে চলে গিয়েছিল সেটাকে উপরে উঠিয়েছি, এবং এত সুন্দর একটা জায়গা এখন হয়েছে সেখানে। আমরা এই সরকার আসার পর জনজাতিদের কিভাবে মূল্যায়ন করতে হয় আপনারা সবাই জানেন যে 2019 থেকে 2024 পর্যন্ত, আর এইবার আরেকজন জনজাতির যারা যারা বিশিষ্ট জনেরা আছেন, বিভিন্ন যারা জায়গায় তাদের প্রতিভা প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনাদেরকে পদ্মশ্রী উপাধি দিয়েছে। ধন্যবাদ। এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের সরকার আসার পর। আমাদের একটু আগে বলা হয়েছে এখানে আমাদের যিনি আরেকজন রাজ পরিবারের সদস্য জিষ্ণুদেব বর্মা মহোদয় উপমুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরার, এবং ওনাকে আজকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের সেখানে রাজ্যপাল করেছেন। সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের সরকার আসার কারণে, মাননীয় প্রধানমন্ত্রীদের কারণে। আজকে একের পর এক এখানে আমরা দেখি জনজাতিদের, যদি আমরা এর আগে যে সরকার এখানে আসার পর যেভাবে উগ্রপন্থার সৃষ্টি করেছে, আমাদের সরকার আসার পর তাদেরকে কিন্তু আমরা ঠিক রাস্তায় এখন নিয়ে এসেছি। আমরা আপনারা দেখেছেন যে 23 বছর ধরে যারা ইয়াং শরণার্থীরা তাদের জন্য কিন্তু ক্রোকোডাইল টিয়ার্স যাকে বলে কুম্ভীর আশ্রম আমরা দেখেছি। আমাদের সরকার এসে তাদের সাথে মুভ করেছি, আমরা মিজোরাম সরকারের সাথে মুভ করেছি, কেন্দ্রীয় সরকার স্টেট গভর্নমেন্ট মুভ করার পরে কোয়াড্রিপার্টাইট যে মুভ হয়েছে তাতে করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। 500 কোটি টাকা প্রথমে কথা হয়েছিল, তারপরে 800 কোটি টাকা দেওয়া হয়েছে, 12টি জায়গায় ওনাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে। সেটা আমরা বুক ফুলে বলতে পারি আমরাও করেছি। এটা একমাত্র এই সরকারে পারে, অন্যরা কেউ করেনি। অনেকে এসে ল্যাটারাল এন্ট্রি নিয়ে অনেকে অনেক কথা বলবে যে আমরা এর মধ্যে কিছু করেছি, কিন্তু সেই কাজটা একমাত্র আমাদের গৃহমন্ত্রীজি, উনি নিজেও কিছুদিন আগে এখানে এসেছিলেন। উনি এসে আমি বলছিলেন যে আমি একটা জায়গায় আমবাসার কাছে একটা সেই যেখানে পুনর্বাসন কেন্দ্র সেখানে গেছেন, ওখানে গিয়ে সেখানে স্কুল থাকা খাওয়া ইত্যাদির বিষয়ে উনি জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পর বললেন যারা ইউথ যারা আছেন তাদেরকে আমাদের সাস্টেনেবল লাইফ যাতে ওনাদের সবসময় খেয়ে পড়ে থাকতে হবে, তাদের স্কিল ট্রেনিং করাতে হবে। আমরা স্কিল ট্রেনিং করালাম। আমি নিজেও সেখানে ছোলেনটাতে গিয়েছি, সেখানে তাদের ফুল কিস দেওয়া হয়েছে যাতে ওনারা কেউ আছে, বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়েছে 14 দিন 15 দিনের। তো একের পর এক আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে যারা এখানে বহু যারা জনজাতি গোষ্ঠীর সাথে যুক্ত আছেন, ত্রিপুরার যে আমাদের টার্গেট ছিল মহিলাদের যে লাখপতি দিদি আমরা তৈরি করব, সেখানে আজকে আমরা প্রায় 95% লাখপতি দিদি আমরা ত্রিপুরাতে তৈরি করেছি। এর মধ্যে মহিলা জনজাতি গোষ্ঠীর মহিলারা এর মধ্যে প্রচুর। গতকালও আমরা যে বাজেটের মধ্যে দেখলাম যে শুধু লাখপতি দিদিতে বসিয়ে রাখলে চলবে না, সে বাজেটে বলা হয়েছে তাদেরকে এন্টারপ্রেনার বানাতে হবে, তাদেরকে CSHE বড় হাতের C-Mart বানানো হবে, তাদেরকে মালিক বানাতে হবে। তো এই যে চিন্তাধারা একের পর এক, আমি অবাক হয়ে যাই যে এখন আমরা কোন জায়গায় আছি। আগে স্বর্ণযুগ আমরা শুনতাম। আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী যখন ছিলেন তখন আমাকে বলছিলেন একবার যে স্বর্ণযুগ হয়েছে। উপমুখ্যমন্ত্রী হওয়ার পর আমি অফিসারকে বললাম যে ফাইল নিয়ে এসো, কিন্তু ফাইলে কিন্তু আর কোনো অবস্থায় গিয়ে কোনো স্বর্ণ আর খুঁজে পাই না। তাহলে কি পেয়েছি বলছে, গিয়ে দেখলাম 13,000 কোটি টাকা লোন নিয়েছে, সেটা আমি পেয়েছি। আর আজকে আমাদের এখানে গত 2025-26 অর্থ বছরে আমরা যে 27,000 কোটি টাকার বাজেট আমরা করেছিলাম, সেই জায়গায় 25-26 অর্থ বছরে আমরা 32,000 কোটি টাকার বাজেট আমরা করেছি। ইনফ্রাস্ট্রাকচারের উপরে জোর দিয়েছি আমরা, কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি না হয় ঠিক, আজকে যদি রোড ঠিক না হয়, বিল্ডিং যদি ঠিক না হয়, খেলাধুলার মাঠ যদি তৈরি না হয়, ছেলে মেয়েদের
যদি তাদের হোস্টেল তৈরি না হয়, আজকে ডিএম এসপি তাদের অফিস যদি ঠিক না হয়, সাব ডিভিশনাল হসপিটাল যদি ঠিক না হয়, পিএসসি যদি ঠিক না হয়, আরেক গভর্নমেন্ট যদি ঠিক না হয়, তাহলে কি করে কি হবে? একদিকে স্বাস্থ্য ব্যবস্থা, একদিকে দেশকে সুরক্ষিত রাখা, আজকে সব দিকে আজকে দেশ যেটাকে সত্যিকারের অর্থে যাকে বলে যে স্বর্ণযুগ, এবং এই সন্ধিক্ষণে আজকে আমাদের দেশ চলছে, আমাদের রাজ্য চলছে। আজকে অপারেশন সিন্দুরে আমরা কি দেখলাম? 26 জন পর্যটককে ধর্ম বিচার করে করে তাদেরকে তাদের মহিলাদের সামনে, তাদের স্ত্রীদের সামনে, তাদের আমাদের যে ছেলেদের তাদেরকে হত্যা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলেছেন? मैं छोड़ूंगा नहीं বলেছেন কিনা? সেই জায়গায় 26 মিনিটে 100 কিলোমিটার ভিতরে ঢুকে গিয়ে এই পাকিস্তানের যে টেররিস্টদের ঘাঁটি, 9 থেকে 10টা ঘাঁটিকে 26 মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছে। এটা একমাত্র এরকম আমাদের একজন গার্জিয়ান দরকার। এর আগেও সার্জিক্যাল স্ট্রাইক করেছে, এর আগে আমাদের এয়ার স্ট্রাইক করেছে, আগে আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষে ফেলে রাখত। আজকে আমাদের এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সুরক্ষিত হয়েছে। এবারও প্রায় যে হারে আপনারা দেখেছেন যে সুরক্ষার খাতিরে এবার 15% আরো এবার মিলিটারি খাতে ডিফেন্সে আরো বেশি কিন্তু রাখা হয়েছে। অনেকের চক্ষু ছানাবড়া হয়ে গেছে আশপাশের অনেক দেশের, যে তাদের আমাদের ডিফেন্সের যে এত বড় বাজেট, তাদের পুরো বাজেটের তার থেকেও কম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেশ যে 2047-এ বিকশিত ভারত করার যে সংকল্প নিয়েছেন, সবকা সাথ সবকা বিকাশের চিন্তা করেছেন, সেটাকে আমাদের সাকার করতে হবে। আমরাও ত্রিপুরাতে 2047-এ বিকশিত ত্রিপুরা আমরা করতে চাই। তার জন্য আমরাও কিন্তু রোডম্যাপ তৈরি করেছি, এবং আমরা 5th স্টেট কান্ট্রি, যা সাবমিশনের দিক দিয়ে অন্যান্য স্টেটের সাথে আমরা সেখানে কিন্তু কম্পিটিশন করে উই স্ট্যান্ডস এট 5th পজিশন। একের পর এক জায়গায় আমরা কিন্তু আমাদের কাজ শুরু করছি। বন্ধুগণ, আজকে এখানে যে 4-4টি প্রজেক্ট এখানে আমরা ইনোগ্রেশন করলাম। আজকে এখানে আমি আসার পর আমি দেখলাম আমাদের মাননীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতে সবচেয়ে বেশি খুশি আমি দেখলাম। এত খুশি উনি, কারণ উনার এরিয়ার মধ্যে এইরকম ডেভেলপমেন্ট হচ্ছে, আর ছেলে মেয়েদের মধ্যে তো মানে আমি বলবো যে শহর যাকে বলে একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হচ্ছে। আমরা বিভিন্ন পরিকল্পনাও নিয়েছি, আমাদের যে ত্রিপুরা স্টেট বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আমরা অনেকগুলো প্রকল্প নিয়েছি কিভাবে ছেলে মেয়েদেরকে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে দেওয়া যায়। বিদ্যাসেতু মডিউল করেছি, নিপুণ কর্নার আমরা করেছি, আমরা শহর একটা কার্যক্রম নিয়েছি। একের পর এক কার্যক্রম করছি যাতে আমাদের ভবিষ্যতের ছেলে মেয়েরা আমাদের ত্রিপুরাকে, আমরা যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন নিউ ইন্ডিয়া, উই ডোন্ট নিড এনি টিচার, উই ওয়ান্ট পার্টনার। আমরাও বলছি উই নিড পার্টনার। আমাদের উপদেশ দেওয়ার দরকার নেই, উই আর হোস্ট অন আওয়ারসেলফ। আমরা আগামী দিন নতুন ত্রিপুরা আমরা গড়তে চাই, এবং সেটা সম্ভব হবে যদি আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা যদি আমরা কাজ করি। সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, হাম্বাই।